খালেদা জিয়াকে মরণোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত ভারত সরকারের। রাজ্যসভার বাজেট অধিবেশনে তোলা হলো শোক প্রস্তাব। ভারতে বিমান বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহত 6 আরোহী। জরুরি ল্যান্ডিংয়ের চেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত। দুবাইয়ে খাদ্য ও পানীয় খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ। বিশ্ববাজারে লাল সবুজের রপ্তানিকারকদের শক্ত অবস্থান। এবং ইতালিতে ভয়াবহ ভূমিধস, চরম ঝুঁকিতে সবচেয়ে বড় দ্বীপ সিসিলি। ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে 34, এখনও নিখোঁজ 32 জন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের রাজ্যসভা। বুধবার দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক 2 সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর আগে 30 ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। সে সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন তিনি। ভারতে বিমান বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহত হয়েছে অন্তত 6 জন। বুধবার সকালে বিমানটি মুম্বাই থেকে মহারাষ্ট্রের বারামতির উদ্দেশ্যে উড়ে আসছিল। স্থানীয় সময় সকাল 8:45 দিকে বারামতি বিমানবন্দরের কাছে জরুরি ল্যান্ডিংয়ের চেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দগ্ধ বিমানের অংশ, ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী সহ 6 জনের কেউ জীবিত নেই বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বুধবার সকাল 8:10 মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে উড্ডয়ন করে ছোট আকারের এই চার্টার্ড বিমান। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহন করা বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় 8:45 দিকে বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। বিধ্বস্তের পরই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দগ্ধ বিমানের অংশ, ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায়, বিমানে থাকা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 6 আরোহীর কেউই বেঁচে নেই। অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন তার নিরাপত্তা কর্মী, একজন সহকারী এবং 2 জন পাইলট। সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা গেছে, আগামী মাসের স্থানীয় সরকার নির্বাচনের আগে 4টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন অজিত পাওয়ার। মৃত্যুকালে স্ত্রী এবং 2 ছেলে রেখে গেছেন 66 বছর বয়সী এই রাজনীতিক। অজিত পাওয়ারকে জনগণের নেতা উল্লেখ করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, সকাল 8:45 দিকে লিয়ারজেট 45 মডেলের বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইমতিয়াজ আহমেদ, RTV। মরুর শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খাদ্য ও পানীয় খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী গালফ ফুড 2026-এ এবার গর্বের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ। লাল সবুজের পতাকা উড়িয়ে বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে দেশের রপ্তানিকারকরা। মরুর বুকে বিশ্ব বাণিজ্যের নতুন ঠিকানায় এক ছাদের নিচে মিলেছে বিশ্বের নানা দেশের স্বাদ, পণ্য আর সম্ভাবনা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন SM সাফায়েত। মরুর শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আকাশে এখন বিশ্ব স্বাদের হাতছানি। দুবাইয়ে শুরু হয়েছে খাদ্য ও পানীয় খাতের বিশ্বের সবচেয়ে বড় মেলা গালফ ফুড
2026। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে আয়োজিত 31তম আসরে 190টি দেশের সঙ্গে লাল সবুজের পতাকা উড়িয়ে অংশ নিয়েছে বাংলাদেশও। সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় 5 দিন ব্যাপী এই মেগা ইভেন্ট। এক্সপো সিটির বাংলাদেশ প্যাভিলিয়ন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এবারের আসরটি অন্য যে কোনো সময়ের চেয়ে বড়। 190টিরও বেশি দেশের 8,500 প্রতিষ্ঠান অংশ নিলেও বাংলাদেশের উপস্থিতি নজর কেড়েছে বৈশ্বিক ক্রেতাদের। দেশের শীর্ষস্থানীয় 34টি রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে এ মেলায়। আমি খুবই আনন্দিত যে এবার আমাদের এই প্যাভিলিয়নটা অনেক বড় এলাকা এবং অনেক সুন্দর এলাকা হয়েছে, এবং আমাদের যে ইন্ডিভিজুয়াল স্টোরগুলো আছে প্রত্যেকটা অনেক ভালো স্পেস পেয়েছে এবং খুব সুন্দর করে সাজানো গিয়েছে। গতবারের তুলনা করে আমি বলছি যে এবার আমাদের এই অর্গানাইজেশনটা খুব ভালো হয়েছে এবং আমাদের 34টা কোম্পানি থেকে পার্টিসিপেট করছে এবছর। গালফ ফুডকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় বা পৃথিবীর সবচেয়ে বড় ফুড অ্যান্ড বেভারেজ একটা ফেয়ার হিসাবে পরিগণিত করা হয়। তো এইবারের মেলাতে ঠিক প্রতি বছর যেভাবে বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা অংশগ্রহণ করে থাকেন, গত কয়েক বছর ধরে অংশগ্রহণ করছেন। এবছরও বাংলাদেশ থেকে 34টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের যে সমস্ত স্বনামধন্য প্রতিষ্ঠান আছে যারা বিদেশে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে থাকেন। আমাদের প্রধান টার্গেটই থাকে এই মেলার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে যে আমাদের উৎপাদিত পণ্য, দেশীয় পণ্য যাতে এক্সপোর্ট করতে পারি এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ার হিসেবে এই মেলাগুলো ব্যবহার হয়। সেই হিসাবে আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর পক্ষ থেকে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা মেলায় অংশগ্রহণ করছি। এই সেক্টরের যারা ইনভেস্টর বা যারা কনজিউমার, ইভেন যারা পাইকারি খুচরা বিক্রেতা, ইভেন প্যাকেজিং লেবেলিং ইন্ডাস্ট্রি রিলেটেড যারা, তারাও কিন্তু এখানে আসছেন, নেটওয়ার্কিং করছেন, আমাদের এক্সিবিটরও তাদের সাথে মিশছেন। সো এখান থেকে তারা যেমন তাদের অর্ডারের রপ্তানি আদেশও প্রত্যাশা করছেন, একই সাথে গ্লোবাল সেক্টরে, গ্লোবাল ল্যান্ডস্কেপে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর এবং কালিনারি শিল্পে যে নতুনত্বতা আসছে, ইনোভেশন আসছে, এই জায়গাটাও কিন্তু তারা সমৃদ্ধ হচ্ছেন ধারণা নিয়ে। বাংলাদেশের প্যাভিলিয়নে এবার শোভা পাচ্ছে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, মুখরোচক স্ন্যাক্স, সুগন্ধি চাল, জুস এবং বৈচিত্র্যময় হিমায়িত খাবার। বর্তমানে বিশ্বের 150টিরও বেশি দেশে বাংলাদেশের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি হচ্ছে। পোশাক খাতের বাইরে রপ্তানি আয়ের অন্যতম স্তম্ভ হিসেবে জানান দিচ্ছে এই সেক্টরটি। উদ্যোক্তারা বলছেন গালফ ফুড কেবল প্রদর্শনী নয়, বরং বিশ্ববাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি B2B সম্পর্ক তৈরির এক অনন্য মাধ্যম। বিশেষ করে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান হালাল পণ্যের বাজারে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিং তৈরির এক বড় সুযোগ গালফ ফুড। আগামী 30 জানুয়ারি পর্যন্ত চলবে বিশ্বসেরা সব খাদ্যপণ্য প্রস্তুতকারক, পরিবেশক ও সরবরাহকারীদের এই মিলন মেলা। বাংলাদেশের সবগুলো কোম্পানি এখানে রয়েছে, তার সাথে অন্যান্য যারা এসছে তাদের মতো আমাদেরই একই অবস্থা হবে। তবে আমার মনে হয় যে মেলা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যে আমরা কতটুকু পাচ্ছি। আমরা যেহেতু প্রথম এসেছি, মেলার আজকে প্রথম দিন, আমরা আশা করছি বাকি দিনগুলোতে অবশ্যই আমাদের ইম্পোর্টারদের, আমাদের কাস্টমারদের ভিড় বেড়ে যাবে। আমরা আশা করব অন্যান্য বছরের নিয়ে এবছর আমরা মেলা বেশ ভালো রেসপন্স পাবো। যেহেতু আমাদের এখানে এবার পার্টিসিপেন্টস অনেক আগের বছরের তুলনায় বেশি আছে, আমার মনে হয় যে আমরা আগের বছরের তুলনায় বায়ার এবং ভ্যালুতে যদি এক্সপোর্ট দেখি আমরা ভালো করতে পারবো। যারা রেগুলার বায়ার তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন হয়েছে যে তারা এই নতুন সিটিতে তারা আসবে, এবং অন্যান্য যাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন তাদের মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে আসবে। সমস্ত প্রোডাক্ট আমাদের এখানে নিয়ে আসছি, কাস্টমারকে দেখানো, ডিসপ্লেইং করা, তাদের হচ্ছে স্যাম্পলিং করা থেকে শুরু করে। আমরা এবারে আমাদের মেলায় বিশেষ করে আমরা ফোকাস করছি আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির কুকিজ আছে সেই কুকিজটা, এবং সাথে সাথে হচ্ছে আমাদের নুডলস, রেডি টু ইট প্রোডাক্ট নিয়ে আসছি। এবং যারা দেশের বাইরে থাকে, বাংলাদেশি টেস্ট, বাংলাদেশি ফুড মিস করে, ওনারা এখন আমাদের এই রেডি টু ইট ফুড যে কোনো সুপার স্টোরে পাবে
ফুললি বাংলাদেশি র মেটেরিয়াল দিয়ে তৈরি, বাংলাদেশি স্পাইসিস এবং বাংলাদেশি টেস্ট। আমাদের এটার নাম, ব্র্যান্ড নেম হচ্ছে নবাবী। সরকারের নীতিনিষ্ঠ সহায়তা আর উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমে নিরাপদ খাদ্যের মানদণ্ড বজায় রেখে বিশ্ববাজারে বাংলাদেশ তার অবস্থান আরও সুসংহত করবে আগামীতে, এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। এস.এম. সাফায়েত, RTV, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ইতালিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চরম ঝুঁকিতে পড়েছে দেশটির বৃহত্তম দ্বীপ সিসিলি। ঝড়ের পর সৃষ্ট ভূমিধসে সিসিলির নিসেমি শহরে বহু ঘর বাড়ি এখন খাদের কিনারায় ঝুলে আছে। ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ জানায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। ভূমিধসের পর এ পর্যন্ত অন্তত 1,500 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সিভিল প্রোটেকশন প্রধান জানান, ভূমিধসে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এসব এলাকার বাসিন্দাদের স্থায়ীভাবে অন্যত্র পুনর্বাসন করা হবে বলেও জানানো হয়। এদিকে ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে 34 জনে, এখনও নিখোঁজ 32 জন। ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কোনো দেশকে আকাশ সীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব। এক ফোনালাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA এমন তথ্য দিয়েছে। ফোনালাপে সৌদি যুবরাজ বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর যে কোনো উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে। সৌদি আরবের যুবরাজের আশ্বাসের আগে সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের অবস্থান জানিয়েছে। তারাও বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। এর আগে সোমবার 2 মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, একটি মার্কিন বিমানবাহী রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে পৌঁছেছে। এতে ওই অঞ্চলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূল কারণ। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হওয়া ফোনালাপে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আঞ্চলিক অস্থিরতা কারো জন্যই লাভজনক নয়। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংঘাতের সংঘাতে সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরী এই অঞ্চলে পৌঁছায়। এরপরই সৌদি নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক ফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। ইতোমধ্যে অঞ্চলটিতে USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে মাসুদ পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্রের এসব হুমকি আঞ্চলিক নিরাপত্তা ব্যাহত করার লক্ষ্যেই দেওয়া হচ্ছে, যা শেষ পর্যন্ত শুধু অস্থিতিশীলতাই ডেকে আনবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর দীর্ঘদিনের দুর্নীতি বিরোধী অভিযানে এবার লক্ষ্যবস্তু হয়েছেন তারই ঘনিষ্ঠ বলে পরিচিত শীর্ষ জেনারেলরা। সম্প্রতি দেশটির শীর্ষ সামরিক নেতা জেনারেল ঝাং ইউকোসিয়া ও আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল লিউ জেনলিকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় চীনের অভিজাত রাজনৈতিক ও সামরিক মহলে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। চীনের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব কাঠামো সেন্ট্রাল মিলিটারি কমিশন CMC-তে সম্প্রতি বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সম্প্রতি দেশটির শীর্ষ সামরিক নেতা জেনারেল ঝাং ইউসিয়া ও আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত ছিলেন। ঝাং ইউসিয়া ও শি জিনপিং দুজনই রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সন্তান, যাদের চীনের রাজনীতিতে প্রিন্সিলিং বলা হয়। 2022 সালে অবসর নেওয়ার কথা থাকলেও সে তাকে তৃতীয় মেয়াদে দায়িত্ব দেন। ফলে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়াকে অনেক বিশ্লেষক বিস্ময়কর বলছেন। ওয়াশিংটন ভিত্তিক ব্রুকলিংস ইউনিভার্সিটির গবেষক জোনাথন জিন মনে করেন, এই পদক্ষেপ চীনের রাজনীতিতে একটি গভীর পরিবর্তনের ইঙ্গিত। তার ভাষায়, চীনে এখন নেতৃত্ব পর্যায়ে কেউই পুরোপুরি নিরাপদ নন বলে মনে করেন তিনি। এর মধ্য দিয়ে শি জিনপিংয়ের হাতে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। এই অভিযানের প্রভাব পড়েছে সামরিক বাহিনীর কার্যক্রমেও। CMC-র একাধিক শীর্ষপদ শূন্য হয়ে পড়ায় চেন অফ কমান্ড নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, এই অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে তাইওয়ান ইস্যুতে চীনের তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের সম্ভাবনা কমেছে। আবার অনেক বিশ্লেষক মনে করেন, এর ফলে যৌথ প্রশিক্ষণের মতো উচ্চ পর্যায়ের উদ্যোগ থমকে যেতে পারে।
তবে প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক নেতৃত্বকে পুনর্গঠনে আগ্রহী বলেও মনে করছেন অনেকে, কেননা দেশটি সম্প্রতি সমুদ্র বিবাদ এবং তাইওয়ানকে ঘিরে ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছে। গত বছরের শেষ দিকে তাইওয়ানের আশেপাশে সর্বকালের সর্ববৃহৎ সামরিক মহড়া চালিয়েছে চীন। এমন অবস্থায় রাজনৈতিক দল ও সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে অনুগত ও আদর্শগতভাবে নিষ্ঠাবান রাখার জন্য এমন পদক্ষেপ বলছেন অনেক বিশ্লেষক। আব্দুল মালেক, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।